আমরা আর আমরা আর একটু সময় নিচ্ছি, হয়তো আর কি কেউ অ্যাটেন্ড করে কিনা ক্লাসে সেটা দেখার পরে। এখনো পর্যন্ত অ্যাটেন্ডেন্স অনেক লো। সো আপনারা অনেকেই হয়তো ভোকাবুলারি নিয়ে পড়াশোনা করছেন অনেক দিন ধরে। তো আমি শিওর সবাই একটা প্রবলেম ফেস করেন, যে আপনি ভোকাবুলারি শিখেন, তারপরে ভোকাবুলারি গুলো ভুলে যান। এইটাই হচ্ছে আমাদের মেইন একটা প্রবলেম। সো এই প্রবলেমটা কিন্তু এই আপনাদের টোফেল বইটা যদি আপনারা পড়েন, এইখানেও এই জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে। এখানেও বলা হয়েছে যে যখন আমরা ভোকাবুলারি গুলো পড়ি তখন অনেক বোরিং একটা পড়া হয়, যে মেমোরাইজিং লং লিস্ট অফ ওয়ার্ডস মে রেজাল্ট ইন ফ্রাস্ট্রেশন ইজ অ্যাকচুয়ালি নট ভেরি ইউজফুল। দের ইজ নো ওয়ে টু নো হুইচ অফ দ্য ওয়ার্ডস ইউ মেমোরাইজ উইল অ্যাপিয়ার অন টোফেল। টোফেল মানে এখানে টোফেল যেহেতু, তাই টোফেলের কথা বলা হচ্ছে, বাট এটা আসলে যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো আমি আসলে কতগুলা ভোকাবুলারি পড়বো? তো সেই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা বলি সেটাই এখানে বলা হয়েছে। দেখেন, রিড ওয়েল রিটেন বুকস, ম্যাগাজিন এন্ড নিউজ পেপার। অর্থাৎ সবসময় আপনাকে ম্যাগাজিন, বই বা নিউজ পেপার গুলো যদি আপনি নিয়মিত পড়েন, তাহলে এই ভোকাব গুলো ব্যবহার আপনারা দেখবেন, তখন এই জিনিসগুলো মাথার মধ্যে হিট করবে। তারপরে বলেছে লুক আপ। লুক আপ শব্দের অর্থ আমরা জানি, ডিকশনারিতে কোনো শব্দ খোঁজাকে আমরা লুক আপ ওয়ার্ড বুঝাই। সো লুক আপ এভরি ওয়ার্ড যখন আমরা বলছি, তখন মানে কোনো ওয়ার্ড যদি আমি না পাই, তাহলে সেই ওয়ার্ডটা আমার সাথে সাথে মানে ডিকশনারি থেকে বের করে নিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে রাইট দ্য ওয়ার্ড। ওই ওয়ার্ডটা আমি লিখে রাখবো, যে বলেছে কিপ আ নোটবুক অফ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। সো আপনি সেই ওয়ার্ডটা লিখবেন, আর সেই জিনিসগুলো মাঝে মাঝে রিভাইজ করবেন। রিভিউ ইউর ভোকাবুলারি ওয়ার্ড বুক অফ। সো এই কাজটা করলেই আপনার ভিতরে ওই আস্তে 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 বিভিন্ন ওয়ার্ড গুলো মেমোরাইজ মানে মাথার ভিতরে সেট হওয়া শুরু করবে। সো এইখানে টোফেলে যেই ভোকাব গুলো আছে, সেই ভোকাব গুলো কিন্তু আমাদের পরীক্ষায় যে ভোকাব গুলো আসে সেগুলো না। টোফেলে এরকম ভোকাবুলারি রিলেটেড কোনো ইয়া নাই। এখানে দেওয়া আছে যে মিস ইউজড ওয়ার্ডস, ঠিক আছে? যেমন এই যে প্রথম দুইটা শব্দ যদি আমি দেখি, প্রথমটায় বলা হচ্ছে অ্যাঞ্জেল, তারপরটা বলা হচ্ছে অ্যাঙ্গেল। ওকে। সো বানানের মধ্যে একটু একটু ডিফারেন্স আছে, একটা ই আগে আর একটা ই পরে, কিন্তু দুইটার দুই রকম মিনিং হয়ে যায়। হ্যাঁ। সো অ্যাঞ্জেল মানে হচ্ছে আহ আমরা জানি ফেরেশতাদেরকে আমরা অ্যাঞ্জেল বলি, আর অ্যাঙ্গেল মানে তো কোনকে আমরা অ্যাঙ্গেল বলি। সো এরকম আরো শব্দ আছে, সাইট, সাইট, সাইট। তিনটাই আছে, কিন্তু প্রথম সাইটটা হচ্ছে ভার্ব, এটার মানে কোট করা। পরের যে সাইটটা আছে এটা হচ্ছে কোন একটা জায়গা, লোকেশন। আর সাইট যখন আমি বুঝাচ্ছি, সেটার আবার অনেক ধরনের, দুই ধরনের মিনিং হতে পারে, তিন ধরনের মিনিং হতে পারে ইনফ্যাক্ট। একটা হতে পারে ডিভাইস ইউজ টু অ্যাসিস্ট এইম থ্রু দ্য সাইট অফ দ্য রাইফেল। অর্থাৎ আমরা রাইফেলের উপরে যে ছোট একটা জায়গা থাকে, যেটা দিয়ে আমরা দেখতে পাই, সেই জিনিসটাকে সাইট বলে। আবার ভিউ, অর্থাৎ আমি যদি প্লিজেন্ট সাইটের কথা বলছি, আমি কোনো একটা সমুদ্রের পাড়ে গিয়েছি, সুন্দর একটা জায়গা দেখছি, সেগুলোকে আমি প্লিজেন্ট সাইট বলতে পারি। ভিউ, আবার সাইট মানে দেখা বোঝায়। সো এই ওয়ার্ড গুলো আপনাদেরকে পড়তে হবে। আপনাদের কাজ হচ্ছে এই ওয়ার্ড গুলো, এগুলো আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট দুইটার ভিতরে ডিফারেন্স গুলা কি লেখা আছে সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়বেন, এবং এর বানানগুলো খেয়াল করবেন। অনেকগুলো ওয়ার্ড আপনি পারেন, আপনি জানেন, ঠিক আছে? আপনি কস্টিউম মানেও জানেন, আপনি কাস্টম মানেও জানেন। তো এইটার ক্ষেত্রে আপনার হয়তো সমস্যা হবে না। কিন্তু অনেকের হয়তো এই যে তিনটা শব্দ দিয়ে একটু কনফিউশন হতে পারে, যে আপনি জানেন যে ডেজার্ট মানে মরুভূমি, আপনি জানেন যে ডেজার্ট মানে হচ্ছে গিয়ে আমরা
খাওয়া দাওয়ার পরে যেটা খাই মিষ্টি, সেটাকে আমরা ডেজার্ট বলি। আবার ডেজার্ট মানে অ্যাবান্ডান, মানে কাউকে ত্যাগ করা বোঝাতে পারে। তো এই যে তিনটা ডেজার্টের যে তিন ধরনের মিনিং থাকে, সেইটা সম্পর্কে এখান থেকে আপনি জানতে পারবেন। কারোর কোনো প্রশ্ন থাকলে এইসব জায়গায়, যেমন এই যে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল দুটো জিনিস। প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে রুলস, আর প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান যিনি, তাকে আমরা প্রিন্সিপাল বলি। তারপরে স্টেশনারি, স্টেশনারি যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। এগুলো পরীক্ষার মধ্যে আবার এরর ডিটেকশনের মধ্যে আসে। এরর ডিটেকশনের ভিতরে মনে করেন আপনার যেখানে স্টেশনারি দরকার, মানে উপরের অ্যাডজেক্টিভটা দরকার, সেখানে নাউনটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সো নিচে যে স্টেশনারি দেওয়াটা NERY দেওয়া, এটার ভিতরে বোঝা হচ্ছে মণিহারি। বাংলায় যেটাকে বলা হয় মণিহারি। আমরা স্টেশনারি শপ বলি, তাই না? স্টেশনারি দোকান, মুদি দোকান যেটাকে বলি। আরেকটা স্টেশনারি যেটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে স্টেশন থেকে আসছে। সো স্টেশনারি মানে হচ্ছে যেটা একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে আছে, মুভ করানো যাচ্ছে না, সেটাকে আমরা স্টেশনারি বলছি। কুইট, কোয়েট এবং কোয়েট, এই তিনটা জিনিস। কোয়েট মানে হচ্ছে শান্ত, কোয়েট মানে হচ্ছে অনেক, আর কুইট মানে হচ্ছে থামানো, স্টপ। সো এই তিনটা শব্দের ক্ষেত্রে আমাদের এরকম কনফিউশন হতে পারে। সো এখানে মোটামুটি এই জিনিসগুলো দেওয়া আছে। কারোর যদি এইখানে আমি যা বললাম সেগুলো যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোয়েশ্চেন করতে পারেন। এখানে আমাকে প্রতিটা শব্দ ধরে ধরে বোঝানোর আসলে কিছু নেই, বিকজ দিস থিংস আর বিট ইজি ফর ইউ গাইস। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স কি সেটা বের করতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? আচ্ছা ভাইয়া, বলো। ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন গুলো কিভাবে শেখা যায়? ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন গুলা কিভাবে শেখা যায়? প্রোনাউন্সিয়েশন আসলে, আচ্ছা, আহ এই ব্যাপারে আসলে আমি কিছুটা কি বলবো, সেনসিটিভ একটা অ্যান্সার দিই। হ্যাঁ, জি। সেনসিটিভ অ্যান্সার মানে হচ্ছে এটা নিয়ে আসলে অনেক ডিবেট চলতেছে। হ্যাঁ, যে সঠিক প্রোনাউন্সিয়েশন আমাদেরকে করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যারা মুসলিম, আপনাদের মধ্যে যারা মুসলিম আছে তাদেরকে আগে বলি, তারপর তারা রিলেট করতে পারবেন। আমরা যখন কোরআন শরীফ শিখি বা আরবি পড়া শিখি, তখন এক একটা জিনিসের উচ্চারণ কিন্তু আমাদের করতে অনেক কষ্ট হয়, এবং তারপরেও যারা আমাদেরকে শিখান তারা স্যাটিসফাইড হন না। তার মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন জিনিসটা আসলে আপনি এটা ইউনিভার্সাল করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ এক একটা ভাষার মানুষ এক একটা সাউন্ড, নির্দিষ্ট সাউন্ড নিয়ে তারা তাদের ভাষাগুলো শিখে। যেমন আমরা প উচ্চারণ করি, প মানে, যেমন মনে করেন পাবনা বলতেছি প দিয়ে, আবার ইংলিশে আমরা পেন বলতেছি পি দিয়ে। সো এই প এর উচ্চারণটা অ্যারাবিকে নেই। হুম, অ্যারাবিকে প বলে কোনো সাউন্ড নেই। সেই কারণে অ্যারাবিক, মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পাকিস্তানের উচ্চারণটা কিন্তু পাকিস্তান হয় না, এটা পকে তারা ব উচ্চারণ করে, এটা পাকিস্তান বলে তারা। হ্যাঁ, অর্থাৎ এটাতে আমি কি বুঝাতে চাইলাম, যে 100% কারেন্ট প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট যদি আপনি ছোটবেলা থেকে না শিখে আসেন। এক, দুই নম্বর হচ্ছে, এখন যদি আপনি শিখতে যান, ওয়েল, আপনি গুগলের সাহায্য নিয়ে আপনি শিখতে পারেন। এক, সো আমি যেমন এইটা চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুদিন পরে আমি দেখেছি যে ইটস ভেরি ডিফিকাল্ট। রাদার আমি যদি চিন্তা করি যে একজন জাপানিজ মানুষের ইংলিশ উচ্চারণ, একজন চাইনিজ মানুষের ইংলিশ উচ্চারণ, একজন ইন্ডিয়ান মানুষের ইংলিশ উচ্চারণ, এই তিন ধরনের মানুষের ইংলিশ উচ্চারণ তিন রকম হবে। সো তাদের কেউই তো আসলে ইংলিশ তাদের মাদার টাং না। তো তারপরে তো তারা এক্সেপশন। সো আমাদের দেশে আর কি প্রোনাউন্সিয়েশনের উপর একটু এক্সট্রা ভাবে আমরা এমফাসিস করি যে এইভাবে উচ্চারণ করতে হবে, নাহলে হবে না। তো আমার কাছে মনে হয় যে এতটা এমফাসিস করার প্রয়োজন নেই, রাদার শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারাটাই মেইন দরকার।
আপনি বাঙালি হিসেবে যদি চিন্তা করেন, আপনার ফরেনার যদি কেউ কোনোভাবে একটু আপনার ন্যাশনাল অ্যানথেমটা গেয়ে দেয়, সে উচ্চারণ অনেক ভুল করলেও আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরাই আমাদেরকে অনেক নেগেটিভলি দেখে। আমি এই কারণেই আগেই বলে নিলাম যে আমি একটু সেন্সিটিভ রিপ্লাই দিব, বিকজ দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ ইন কেস অফ প্রোনাউন্সিয়েশন। আমি ছোটবেলায় শিখে আসছি অফেন উচ্চারণ করতে হবে, কখনো অফটেন উচ্চারণ করা যাবে না, এটা ভুল হবে। এই কারণে বাসায় আমি বাবার কাছে মায়েরও খাইছি অফটেন উচ্চারণ করার কারণে। এখন বড় হয়ে শুনলাম অফটেন প্রপার উচ্চারণ। সো তারপরে লেফটেন্যান্ট, তো লেফটেন্যান্ট আমেরিকানরা উচ্চারণ করে লিউটেন্যান্ট। তো এখন আমি ব্রিটিশটাকে ঠিক বলবো নাকি আমেরিকানটাকে ঠিক বলবো, আই এম নট শিওর। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় দুইটাই ওকে করা যায়। অ্যান্সার পেয়েছেন? অ্যান্সার পান নাই আমি জানি, বিকজ যা বললাম সেটা আরো বেশি কনফিউশন তৈরি করেছে আপনি, বিকজ আই এম অলসো কনফিউজড অ্যাবাউট। মানে এটা আসলে তবে স্বাভাবিকভাবে নিতে হবে, এটা নিয়ে এত ভাবলেই মুশকিল। এক্স্যাক্টলি, আমার কাছে তাই মনে হয়, জি। স্বাভাবিকভাবে নিতে হবে। প্রোনাউন্সিয়েশন নিয়ে আপনি এভাবে চিন্তা করেন, আপনি আপনি বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম বা কেউ কোনো একটা গান যদি বাইরের ফরেনার কেউ একজন গায়, সে যতই উচ্চারণ ভুল করুক তারপর আমরা প্রেইজ করি না। কেন প্রেইজ করি? বিকজ মাদার টাং না ওনাদের। দ্যাট পার্টিকুলার পারসন ইজ অ্যাকচুয়ালি ট্রাইং। এটাই হচ্ছে আমাদের কথা। সে পুরোপুরি পারবে না কারণ সে ফরেনার, আমরাও পারবো না কারণ বিকজ আমরা, এটা আমাদের মাদার টাং না। তারপরও বিষয়টা হচ্ছে আপনি উল্টা পাল্টা উচ্চারণ করলে সমস্যা। হ্যাঁ, এখানে দেওয়া আছে রিলেটেড, হ্যাঁ আপনি এটা উচ্চারণ করলেন রিলেশেড, তখন এটা ভুল হচ্ছে। এই আর কি, অ্যাকসেপ্টেবল লেভেলে থাকলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কনফিউজিংলি রিলেটেড ওয়ার্ডস। এটাও মোটামুটি আগেরটার মতোই। এইটার বিষয়টা হচ্ছে এই ওয়ার্ডগুলোর হয়তো বানান নয়তো উচ্চারণ একই রকম। হ্যাঁ, আবার অনেক সময় তাদের মিনিংটাও একই রকম, কিন্তু একটার বদলে আরেকটা ব্যবহার করা যায় না। এটাই হচ্ছে এই জায়গায় এই শব্দগুলো এখানে আসছে। সো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট আপনারা জানেন। অ্যাক্সেস, অ্যাক্সেস এটাও আপনারা জানেন। অ্যাক্সেস মানে হচ্ছে কোন জায়গায় আপনি ঢুকতে পারবেন, যেতে পারবেন, আপনার টিচারের রুমে যেতে পারবেন, ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইউর টিচার্স রুম। আর এক্সেস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বেশি, প্রয়োজনের থেকে বেশি, সেটাকে আমরা এক্সেস করি। যাই হোক, এইখানে আমি যা যা দেখেছি সবকিছু মোটামুটি সহজ আছে। এখানে একটা আছে অলরেডি এবং অলরেডি, দুইটা আসলে দুই রকম জিনিস মিনিং করে। অলরেডি শব্দের অর্থ হচ্ছে অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে ইতোমধ্যে, ইতোমধ্যে। আর অলরেডি যখন আমি আলাদা আলাদা করে বলছি তখন আসলে আমি বুঝাচ্ছি প্রিপেয়ার, প্রস্তুত। তো আমি এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই উদাহরণগুলো যদি একটু খেয়াল করেন তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। জেমস প্লেন হ্যাড অলরেডি ল্যান্ডেড বিফোর উই গট টু দ্য এয়ারপোর্ট। এই যে ইতিমধ্যে ল্যান্ড করে ফেলেছিল। আর অলরেডি যখন আমি বলছি প্রস্তুত, উই আর অল রেডি টু গো বোটিং। অ্যামং আর বিটুইন, অ্যামং আর বিটুইন এই দুটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে পড়েছি কি ক্লাসে এর আগে? অ্যামং না আর স্যার, বিটুইনের বলা মধ্যে, হয় নাই। আচ্ছা অ্যামং আর বিটুইনের মধ্যে ডিফারেন্স কি? আমি বলি নাই, আপনারা তো জানেন। মানে দুইজনের মধ্যে হলে বিটুইন, আর অনেকের মধ্যে হলে এমন। আচ্ছা, এই জায়গাটাই এটাই লেখা আছে, আমি এর থেকে একটু এক্সপ্লেন করব বেশি। হ্যাঁ, এই কারণে আমি একটা ডক ফাইল ওপেন করব, সেই ডক ফাইলের ভিতরে দেখাবো। এখানে একবার মনে হয় আলোচনা করেছিল, আপনি বলছিলেন মানে দুই বা ততোধিক ক্ষেত্র বিটুইন ইউজ করা যায়। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি ব্যবহার করেছি। আচ্ছা, আহ, এখানে যেই কথাটা আপনারা জানেন সেটাই লেখা আছে। হ্যাঁ, বিটুইন যখন থাকে তখন দুইটা এন্টিটি, আর অ্যামং হচ্ছে থ্রি বা তার বেশি এন্টিটি। হাউএভার দেয়ার ইজ এ ডিফারেন্স। সেই ডিফারেন্সটা কি আমি যদি ডক ফাইলটা একটু শেয়ার করে দেখাই।
প্রথম কথা হচ্ছে অ্যামং কখন ব্যবহার করব, যখন যাদেরকে বোঝানো হচ্ছে তারা যদি ডিস্টিংটিভ না থাকে, অর্থাৎ আলাদা আলাদা করে না থাকে, একটা গ্রুপ আকারে থাকে, তখন আমি অ্যামাং ব্যবহার করব। আর যদি নাউন গুলো ডিস্টিংক্ট থাকে, অর্থাৎ আলাদা আলাদা করে সবকিছু বলা থাকে, প্রতিটা নাউন আলাদা আলাদা ভাবে মেনশন করা থাকে, সেটা যদি 2-এর বেশিও হয়, সেটা যদি 50টাও হয়, ডাজন্ট ম্যাটার, যদি ডিস্টিংটিভলি আলাদা আলাদা করে থাকে নাউন গুলো, তখন তার আগে বিটুইন ব্যবহার করতে হবে। এটাই আমি এর আগে বলেছিলাম। যদি যদি আমি বলি যে দেয়ার হ্যাজ বিন আ কন্ট্রাক্ট সাইন অ্যামাং দ্য সার্ক কান্ট্রিজ, সো এইখানে যখন অ্যামাং দ্য সার্ক কান্ট্রিজ বলছি, তখন আমি আসলে প্রত্যেকটা কান্ট্রির নাম আলাদা আলাদা করে বলছি না, আমি বলছি অ্যামাং দ্য সার্ক কান্ট্রিজ, অর্থাৎ সার্কভুক্ত সবগুলো দেশকে গ্রুপ আকারে বলছি। কিন্তু এই জায়গায় যদি আমি অ্যামাং দ্য সার্ক কান্ট্রিজ না বলে আমি যদি বলি বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, তখন কি হবে? There has been a contract between বাংলাদেশ, ভারত and আফগানিস্তান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইটা ছোটবেলা থেকে আমাদেরকে এভাবেই শেখানো হয়, তো এই জিনিসটা একটু দেখালাম। আচ্ছা, বিসাইডস অ্যাসাইড হচ্ছে এক পাশে, সেটা কোনো সমস্যা না, কিন্তু বিসাইড এবং বিসাইডস এই দুইটা জিনিসের ক্ষেত্রে একটু সমস্যা হয়। সাইড যখন আমি বলছি তখন আমি বোঝাচ্ছি, তখন আমি কি বোঝাচ্ছি যে পাশে। বিসাইড যখন আমি বলছি তখন বোঝাচ্ছি পাশে। হি সিটস বিসাইড মি, অর্থাৎ আমার পাশে বসেছে। আর বিসাইডস যখন আমি বলছি, যেটার মানে হচ্ছে এটা ছাড়াও, এই যে এখানে দেওয়া আছে ইন অ্যাডিশন টু, অলসো, মোরএভার, অর্থাৎ I have 5 history books here besides the 4 that I left at home, অর্থাৎ আমার এখানে 5টা হিস্ট্রি বই আছে, এটা ছাড়া আরো 4টা আছে যেটা আমি বাসায় রেখে এসেছি। সো বিসাইড এর পরে একটা এস যুক্ত করলে এটার মিনিংটা একটু ডিফারেন্ট হয়ে যায়। ওকে, সো এইখানে আর যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমি আপনাদেরকে, এখানে আরেকটা ইন্টারেস্টিং শব্দ আছে, একটা হচ্ছে এটা দেখেন ইমিগ্রেন্ট, আরেকটা হচ্ছে ইমিগ্রেন্ট। এই দুইটা শব্দ এক পৃষ্ঠায় থাকলে সুন্দর হতো। সো আমি যখন বলছি এমিগ্রেন্ট কথাটা, তখন কি মিনিং হচ্ছে? ওয়ান হু লিভস ওয়ানস কান্ট্রি টু লিভ ইন অ্যানাদার, সে হচ্ছে ইমিগ্রেন্ট। আর এমিগ্রেন্ট, আর যখন ইমিগ্রেন্ট বলছি তখন ওয়ান হু কামস টু এ নিউ কান্ট্রি টু সেটেল, তখন সে হয়ে যাচ্ছে ইমিগ্রেন্ট। মানে বাংলাদেশ থেকে কেউ যদি কানাডায় চলে যায়, বাংলাদেশ থেকে কেউ যদি কানাডায় চলে যায়, সেই পার্টিকুলার পার্সনটা বাংলাদেশের জন্য হবে একজন ইমিগ্রেন্ট, আর কানাডার জন্য হবে একটা ইমিগ্রেন্ট। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। It is possible to be both an immigrant and an immigrant at the same time, as one lives one's own country, immigrant, and arrives in another country, that is immigrant, to settle. অর্থাৎ এই দুটো শব্দের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো কোনটা ইমিগ্রেন্ট আর কোনটা ইমিগ্রেন্ট। আপনার দেশ থেকে যদি কেউ চলে যায় তখন সে ইমিগ্রেন্ট, ই দিয়ে হবে। আর আপনার দেশে যদি কেউ এসে বসবাস করা শুরু করে, যেমন আমাদের দেশে বাইরের দেশ থেকে যদি কেউ এসে আমাদের এখানে বসবাস করা শুরু করে, তাদেরকে আমরা বলবো ইমিগ্রেন্ট। এই দুটো শব্দ আবার ইন্টারেস্টিংলি আমাদের হয়তো অনেকেরই ভুল হতো আগে, এখন আর হয়তো হয় না। হার্ড এবং হার্ডলি, আমরা চিন্তা করি হার্ড এই জিনিসটাকেই আমরা এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানায় ফেলতে পারি। অ্যান্সার ইজ নো, এই হার্ডটাই আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হার্ড অ্যাডজেক্টিভ হিসেবে হয় ডিফিকাল্ট মিনিং, আর অ্যাডভার্ব হিসেবে মিনিং হয় হচ্ছে উইথ গ্রেট ইফোর্ট, দে ওয়ার্ক হার্ড। আর হার্ডলি যখন আমি বুঝাই তখন আমি আসলে উল্টা জিনিস বুঝাই, আমি তখন বুঝাই বেয়ারলি, স্কার্সলি, অর্থাৎ কদাচিৎ বুঝাই। সো হার্ড এর এবং হার্ডলি এই দুটো শব্দ মিনিং সম্পূর্ণই আলাদা। সো এই হচ্ছে মোটামুটি আমার এই জায়গায় আপনাদেরকে যা দেখানোর, এখানে এইগুলোই আছে। এই শব্দগুলো আপনাদের কাজ হচ্ছে, আবারও বলতেছি, এই প্রতিটা শব্দ হচ্ছে আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং এটার উদাহরণগুলো আপনি দেখবেন। উদাহরণগুলোর ভিতরে কি দেওয়া আছে, অনেক কিছু আপনাদের কাছে খুবই সহজ লাগবে। লার্ন মানে আপনি জানেন শিখা,
টিচ মানে আপনি জানেন শেখানো। সো দুই জিনিস, লেন এবং বড়, এই দুটো হচ্ছে গিয়ে ইমিগ্রেন্ট এবং ইমিগ্রেন্টের মতো বিপরীত জিনিস। লেন মানে হচ্ছে আপনি ধার দিবেন, আর বড় মানে হচ্ছে আপনি ধার করবেন। সো যেখানে বড় ব্যবহার করা দরকার সেখানে লেন ব্যবহার করলে, বা যেখানে লেন ব্যবহার করা দরকার সেখানে বড় ব্যবহার করলে সেটা ভুল হবে। সো কারোর যদি কোনো প্রশ্ন থাকে এইখানে, আমি এইটার অ্যান্সার করতে রাজি আছি। আর আপনাদের মেইন কাজ হচ্ছে এই জিনিসগুলো পড়া। সো এখানে আরেকটা জিনিস নিয়ে কথা বলি, এই যে ইউজ এবং ইউসেজ দুটাই কিন্তু নাউন। কিন্তু আপনারা দেখেছেন যে আহ, আমরা যখন মোবাইলে ডেটা ব্যবহারের কথা বলি তখন আমরা বলি ইউসেজ, আর যে কোনো কিছু ব্যবহার করা হলে আমরা বলি ইউজ। তো জিনিসটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মোবাইলটা যখন আমি ব্যবহার করছি সেটা হচ্ছে নর্মাল ইউজ, ওকে। আর মোবাইলটা আমি কিভাবে ব্যবহার করছি, ইন্টারনেট দিয়ে ব্যবহার করছি, নাকি এসএমএস করার জন্য ব্যবহার করছি, নাকি কথা বলার জন্য ব্যবহার করছি, এগুলো হচ্ছে ইউসেজ। সো ইউজ হচ্ছে একটা পুটিং ইনটু প্র্যাকটিস ও সার্ভিস অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ইউজ। আর ইউসেজ হচ্ছে দ্য ওয়ে ইন হুইচ সামথিং ইজ ইউজ। সো কিভাবে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে ইউসেজ, আর শুধু ব্যবহার বোঝালে ইউজ হয়। তো আমরা যদি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেলসম্যান সেই দ্যাট রেগুলার ইউজ অফ ফার্টিলাইজার, ফার্টিলাইজার যদি বেশি নিয়মিত ব্যবহার করি would ensure a greener and healthier lawn। আর ইউসেজের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াহিদুজ্জামান, ওকে। আর ইউসেজের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখেন, নর্ম কর্সবিজ ইউসেজ অফ ইংলিশ ভোকাবুলারি ইন দিস কমেডি রুটিন ইজ হিলেরিয়াস। সো নর্ম কর্সবি সে কি করে ইংলিশ ভোকাবুলারিটাকে ব্যবহার করছে হিলেরিয়াসলি তার কমেডি রুটিনে। সো এই হচ্ছে ইউজ এবং ইউসেজের পার্থক্য। সো এই হচ্ছে আমার আজকে কনফিউজিং শব্দ এবং রিলেটেড শব্দ নিয়ে আপনাদের ক্লাস। আপনাদের ভাইয়া, কাজ হচ্ছে, হ্যাঁ বলবেন ভাইয়া আগেরটা বলবেন একটু দেখায় দেন, স্পেশালি আর স্পেশালি। স্পেশাল এবং স্পেশালি। ওকে, স্পেশাল হচ্ছে অ্যাডজেক্টিভ, স্পেশাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্পেশালি এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন, স্পেশালি কথাটা যখন আমি বুঝাই তখন আমি পার্টিকুলারলি কথাটা ব্যবহার করি, মানে বুঝাই যে রিতা ইজ স্পেশালি ট্যালেন্টেড ইন দ্য ফাইন আর্টস, শি হ্যাজ এ স্পেশাল ট্যালেন্ট ফর প্লেইং মিউজিক বাই ইয়ার। সো এখানে স্পেশাল এর অ্যাডভার্ব যখন আমি করা হচ্ছে তখন আমরা স্পেশালি ব্যবহার করছি, দেখেন সামনে একটা এক্সট্রা ই যুক্ত করা হচ্ছে। সো এই ইটা বাদ দিলে কি হবে? সো এটার আরো ইন ডেপথ নলেজও আছে, আপনারা নেটে সার্চ করলে বুঝতে পারবেন। তবে ই বাদ দিয়ে যে স্পেশালিটা, এতটুক স্পেশালি এটা ইন জেনারেল ইনফর্মাল, আর স্পেশালি এটাই হচ্ছে প্রপার প্রোনাউন্সিয়েশন। সো একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল দেওয়ার সময় আমরা কোনটা ইউজ করি এর উপরে একটু কনফিউজ হয়ে যাই, মানে স্পেশাল ইউজ করতেছি না স্পেশাল বলে আমরা এক্সাম্পল ইউজ করি। আচ্ছা, আমি এক্সাম্পল দেওয়ার সময় আপনি স্পেশালি ব্যবহার করবেন। আমি আপনাদের there is a website called vocabulary.com, আমি এখান থেকে আপনাদেরকে এটা দেখাই দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন?
স্ক্রিন জি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, ওকে। সো স্পেশালি এবং স্পেশালি দুইটার ভিতরে কি নিয়ে কনফিউশন হয়? সো এখানে মূল যে কথাটা বলা হচ্ছে, স্পেশালি টেন্ডস টু বি মোর ফর্মাল while especially tends to be more informal. সো যিনি প্রশ্ন করলেন যে আমি যখন এক্সাম্পল দেওয়ার জন্য কিভাবে ব্যবহার করব, আপনি স্পেশালি অর্থাৎ ই দিয়ে যেটা যুক্ত সেটাই ব্যবহার করবে। হাউএভার এটা থেকে যদি আরেকটু ইন ডিটেইল নলেজ চান, সেই ক্ষেত্রে এটা হতে পারে যে but our words have finer points to them that are worthy of being understood. অর্থাৎ এই দুটার ভিতরে হালকা একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? Especially carries with it a sense of something exceptional, implying that there is something else that is of lesser quality. এই কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা যখন স্পেশালি কথাটা ব্যবহার করি, তখন যে জিনিসটার কথা আমি বলছি সেইটা এক্সেপশনাল, এবং ওই ক্যাটাগরির আরো কিছু জিনিস আছে যেটা আসলে লেসার কোয়ালিটি, খারাপ। যেমন আমি যদি উদাহরণ দেখি, we came to win the game and I thought we played especially well in the first half. So আমি এই especially well in the first half যখন আমি বুঝাচ্ছি, তার মানে স্পেশালি দিয়ে আমি এটার সাথে আরো একটা মিনিং দিচ্ছি যে অন্য হাফটা, অর্থাৎ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটা হাফ থাকে গেমে, তো অন্য হাফটার ক্ষেত্রে আমরা খুবই খারাপ খেলেছিলাম, ভালো খেলিনি। সো একটা এক্সেপশনাল এবং অন্যটা লেসার কোয়ালিটি। সো এখানে কি বলছে আরেকটা, চার্লট ড পালসন, আচ্ছা এত বড় উদাহরণ, ওয়াজ স্পেশালি ফাইন ইন হার হ্যারোইং সেন্স অফ হিউমার, সেন্স অফ ও। অর্থাৎ এইখানে যে স্পেশালি ফাইন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, যে তার সেন্স অফ হিউমার এবং সেন্স অফ ও, এই দুইটার ক্ষেত্রে সে স্পেশালি ফাইন ছিল, অর্থাৎ অন্যগুলোতে সে এতটা ভালো ছিল না। সো এই ক্ষেত্রে আমরা স্পেশালি ব্যবহার করব। অন্যদিকে যখন ই বাদ দিয়ে শুধু নর্মাল স্পেশালি ব্যবহার করা হয়, তখন ক্যান রেফার টু সামথিং উইথ এ ডিস্টিংক্ট পারপাস, একটা নির্দিষ্ট পারপাসে কোনো একটা জিনিস ব্যবহার হচ্ছে এইটা বোঝানো হয়। কিন্তু এটার মাধ্যমে অন্য কোনো কিছু যে খারাপ, অন্য কোনো কিছু যে নিচু স্তরের, সেটা প্রকাশ করা হয় না। সো কি বলা হচ্ছে, স্পেশালি ট্রেইনড ডগস মে বি ইউজফুল ইন হেল্পিং টু কাম অটিস্টিক চিলড্রেন। এই জায়গায় স্পেশালি ট্রেইন ডগস কথাটা আমি ব্যবহার করছি, এটা দিয়ে আমি একটা ডিফারেন্ট ক্যাটাগরির ডগের কথা বলছি, কিন্তু এটার মাধ্যমে এই না যে অন্য কোনো ডগ থেকে এটার ভিতরে একটা কম্প্যারিজন নিয়ে আসছে। এই হচ্ছে স্পেশালি এবং স্পেশালি দুটার ভিতরে পার্থক্য। জিজ্ঞাসা করলেন বলে আমি জিনিসটা বললাম, আদারওয়াইজ বলতাম না। আপনাদের জন্য এই জিনিসটা এত ডিপে ভোকাবুলারি মাথায় রাখার দরকার নাই। অল ইউ ক্যান ডু, টেক দিস ওয়ার্ড অ্যাজ কারেক্ট ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভাইয়া। সো এরপরে যেই ডিসকাশনে যাব সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। গ্লোবালাইজেশন আর গ্লোবালাইজেশন, অর্থাৎ একটা এস দিয়ে একটা জেড দিয়ে মানে লিখে আর কি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? নাই কোনো ডিফারেন্স। আমরা যে যত ধরনের যে গ্লোবালাইজেশন বা অর্গানাইজেশন, অর্গানাইজ, এই সকল শব্দগুলাতে এস এবং জেড এর ব্যবহার দেখি, এখানে যতগুলো জায়গায় এস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ব্রিটিশ স্পেলিং, আর অন্য সব জায়গায় জেড ব্যবহার করা হয়। আপনাদেরকে আমি একটা ডিকশনারি বের করার কথা, ডিকশনারি ইনস্টল করার কথা বলেছিলাম, ওয়ার্ড ওয়েব, ওখানে ইনস্টল করলেই জিনিসগুলো জানতে পারবেন। ওকে, সো প্রিপোজিশন আমরা আমরা কোনটা ইউজ করব? আপনার যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই।
তোমার দুইটার মধ্যে দুটাই কি সঠিক? হ্যাঁ, দুইটাই সঠিক। আপনি মনে হয় যে এমএস ওয়ার্ডে যখন আপনি এস দিয়ে টাইপ করেন সেটা ভুল বলে, পরে জেড লিখতে বলে, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ ডিকশনারিতে, হ্যাঁ। কারণ এমএস ওয়ার্ড আমেরিকান গ্রামার ফলো করে, তাই আমেরিকান প্রোনাউন্সিয়েশন ফলো করে। না, বইয়ের মধ্যে কখনো জেড দিয়ে লিখে না, বই সবগুলাতে এস দিয়ে, কিন্তু যখন আমি নেটে সার্চ দিই বইয়ের মধ্যে তখন জেড, বইয়ের মধ্যে জেড দিয়েও লেখা আছে, আপনি হয়তো পাননি। ওকে, দুটাই সঠিক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যেই আলোচনায় ছিলাম, প্রেপোজিশন। প্রেপোজিশনের ক্ষেত্রে আমাদের অনেক আপনারা জানেন যে কার কাছ থেকে সাউন্ড আসতেছে, সেই রেশমা, মিউট করে রাখবেন। প্রেপোজিশনের ক্ষেত্রে আমাদের একটা ওল্ড প্রবলেম, আমরা ছোটবেলা থেকেই আমিও ফেস করেছি প্রেপোজিশনের ক্ষেত্রে। তো প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা হয়তো কিছুটা গ্রামার সেন্স দিয়ে আহ, মাথায় রাখার চেষ্টা করতে পারি, বাট সব সময় সেটা নাও হতে পারে। তো আমি আপনাদেরকে এখানে কয়েকটা জিনিস বলবো। এই ডায়াগ্রামটা যদি আপনি একটু দেখেন ভালো করে, টু মানে কোনো কিছু দিকে আসাকে আমরা টু বলি, এবং কোনো কিছু থেকে চলে যাওয়াকে বলবো ফ্রম। এখানে তিনটা জিনিস আছে, অ্যাবাভ, ওভার, অন। অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে, অন মানে উপরে। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই তিনটার ভিতরে পার্থক্য কি? জি ভাইয়া। আচ্ছা, কি পার্থক্য বলবেন? হ্যাঁ, যদি একটা সারফেস চিন্তা করি, তাহলে সারফেসের সাথে যদি লেগে থাকে তাহলে আমরা এটাকে অন বলি। যদি সারফেস থেকে উপরে একটা গ্যাপ থাকে তাহলে আমরা অ্যাবাভ বা ওভার বলি। ওকে, আচ্ছা, একটুখানি চেঞ্জ করবো আপনাদের কথা, আপনার কথা ঠিক আছে। অন যখন আমরা বলছি তখন আমি যখন সারফেসের সাথে টাচ করে থাকি তখন আমি অন হবে কি বললেন কিছু বোঝা যায় না। ওভার হবে গতিশীল আর এবং হবে উপরে স্থির। তাই, তো এই দুই আপনাদের দুজনের কথাকে যদি অ্যাড করি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অন মানে হচ্ছে টাচ করে থাকবে, হ্যাঁ, দ্য পেন ইজ অন দ্য টেবিল, যখন আমি বলছি পেনটা টেবিলটাকে টাচ করে আছে। অ্যাভাব যখন আমি বলছি তখন একটা একটার উপরে আছে কিন্তু দুইটা জিনিস নিজেদেরকে টাচ করে নেই, যেমন ফ্যান। ফ্যান আমাদের উপরে আছে, মাথার উপরে, কিন্তু আমাদের মাথার সাথে টাচ করে নেই। আর ওভার যখন আমি বলছি তখন হচ্ছে এটা মুভমেন্ট প্রকাশ করবে, অর্থাৎ উপর দিয়ে যাবে কিন্তু মুভমেন্ট প্রকাশ করবে। যেমন আমরা বলতে পারি জাম্প ওভার দ্য ফেন্স, জাম্প ওভার দ্য ড্রেন। সো ওভার আমি যখন বলছি তখন একটা জিনিস একটা জিনিসের উপর দিয়ে যাচ্ছে কিন্তু সেটা মুভমেন্ট প্রকাশ করা হবে, এটা হচ্ছে ওভার ব্যবহার করার জন্য। যখন মাথার উপরে কোনো জিনিস স্থির হয়ে থাকবে তখন সেটাকে আমরা অ্যাবাভ বলবো, আর একটা জিনিসের উপর একটা জিনিস যদি থাকে, টাচ করে থাকে, তখন সেটাকে আমি অন বলবো। ঠিক একই রকম বিলো এবং আন্ডার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? বিলো এবং আন্ডারের মধ্যে ডিফারেন্স কি? কেউ কি বলবেন? কেউ বলবেন না? আন্ডারটা মনে হয় স্থির, আর বিলোটা কোন একটা ফ্লো না, থাকবে। এখানে গতির কোনো বিষয় নাই, এখানে গতির কোনো বিষয় নেই। আন্ডার মানে নিচে, হ্যাঁ, যে কোনো কিছু নিচে যখন আমি বুঝাবো তখন আমি আন্ডার বলবো। বিলো মানেও আমি নিচে বুঝাবো, কিন্তু একই জিনিসের ভিতরে যখন আমি একটার নিচে একটা বুঝাবো, যেমন রাইট বিলো দ্য রেড লাইন। অর্থাৎ আমি যখন বলছি রাইট বিলো দ্য রেড লাইন, এই কথা দিয়ে আসলে আমি কি বুঝাচ্ছি, ওই পেপারেই লিখবেন কিন্তু রেড লাইনটার নিচে লিখবেন, অর্থাৎ একই জিনিসের ভিতরে, একই জায়গার ভিতরে। সো বিলো ব্যবহার করব যদি আমরা কোন একটা সিঙ্গুলার প্রপার্টি, একটা সিঙ্গেল পার্টের ভিতরে
একটার নিচে আরেকটা প্রকাশ করতে চাই তখন আমি বিলো ব্যবহার করব। আর আন্ডার হচ্ছে সিঙ্গেল জিনিস না, মানে একই জিনিস না, আলাদা জিনিস। যেমন মনে করেন দ্য বল ইজ আন্ডার মাই বেড, অর্থাৎ বল আর বেড দুটো আলাদা জিনিস, বলটা বেডের নিচে আছে। এই হচ্ছে আন্ডার এবং বিলোর মধ্যে ডিফারেন্স। স্যার একটু বলেন বিলো আন্ডার। বিলো আন্ডার মনে করেন আপনারা একটা বিল্ডিং এর 5 তলায় থাকেন। তো আপনি যদি 5 তলায় থাকেন, 4 তলায় থাকে মনে করেন আপনারই ভাই। আমি যদি আপনি কোয়েশ্চেন করেন হু লিভস ইন দ্য ফ্ল্যাট বিলো ইয়োর্স, মানে কি? একটা বিল্ডিং এর ভিতরে 5টা ফ্ল্যাট, সো আপনার ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটের কথা আমি বলছি। সো একই প্রপার্টি, পুরো বিল্ডিংটা একটা সিঙ্গেল জিনিস, সেখানে একটা ফ্ল্যাটের নিচে আরেকটা ফ্ল্যাট বলছি। সো এই জায়গায় একই প্রপার্টি, একটা সিঙ্গুলার জিনিসের ভিতরেই আমার কাজটা হচ্ছে, একটার নিচে আরেকটা প্রকাশ করছি, তখন আমি বিলো ব্যবহার করলাম। আর আন্ডার যখন আমি প্রকাশ করছি তখন একটা সিঙ্গেল প্রপার্টি না, দুটো আলাদা জিনিস, একটা আরেকটা নিচে আছে। এখন কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। আরেকটা প্রিপোজিশন এখানে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় আন্ডারনিথ। আন্ডারের সাথে আন্ডারনিথ। সো আরেকটা আছে বেনিথ। সো বেনিথ আর আন্ডার আসলে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, বেনিথ মানে যা, আন্ডার মানে ওটা, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবার আন্ডারনিথ কথাটার মানে হচ্ছে যখন একটা জিনিস আরেকটা জিনিসকে কাভার করে ফেলে, ঢেকে ফেলে, তখন আমি সেটাকে আন্ডারনিথ বলি। আমি উদাহরণ দিতে পারি, ওয়্যার দিস শার্ট আন্ডারনিথ দ্য জ্যাকেট। মানে কি বোঝাচ্ছি? যে জ্যাকেটের নিচে শার্টটা পরো, আপনি যখন জ্যাকেটটা পরবেন আপনার শার্টটা পুরোপুরি ঢেকে যাবে। সো এইভাবেও আমরা আন্ডারনিথ ব্যবহার করতে পারি। তো এটা এখানে নেই, সো এটা নিয়ে ভিতরে আলোচনায় যাচ্ছি না। জাস্ট বিলো এবং আন্ডার এবং উপরে তিনটা জিনিস অ্যাবাভ, ওভার, অন, এই তিনটা ডিফারেন্সটা মাথায় রাখতে পারলেই হবে। হ্যাঁ, দুটা প্রশ্ন ছিল। বলো। হ্যাঁ, বিহাইন্ডটা কি কখনো বিলোর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার হয়? ওই যে বিহাইন্ড দ্য এনিমি লাইন। বিহাইন্ড শব্দের অর্থ কিন্তু নিচে না, বিহাইন্ড শব্দের অর্থ পিছনে। ঠিক আছে? সো আমি যে কি বলে লিখলাম যে রাইট বিলো দ্য রেড রেড লাইন, এটা হচ্ছে একটা পৃষ্ঠা কথা চিন্তা করে। এটা যদি একটা পৃষ্ঠা হয়, এটা যদি একটা ব্ল্যাক লাইন হয়, সেই লাইনের নিচে আপনি এখানে লিখবেন। এভাবে আমি বিলো বোঝাচ্ছি। আর আপনি যখন বলছেন বাহাইন্ড দ্য এনিমি লাইন, এটা কিন্তু এনিমি লাইনের পিছনের কথা বলা হচ্ছে। বাহাইন্ড মানে পিছনে। বুঝতে পেরেছেন? বাহাইন্ডটা আপনি আন্ডারের জন্য ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা হ্যাঁ এই প্রিপোজিশনের বলেন। জি ভাই, বলেন বলেন। আচ্ছা, এই প্রিপোজিশনে টু হচ্ছে বাইরে থেকে আসা, ফ্রম হচ্ছে এখান থেকে বের হয়ে গেলে ফ্রম, আউট এবং ইন আমরা জানি। থ্রু কখন ব্যবহার করব? যখন বাইরে থেকে এসে ভিতরে ঢুকে বাইরে বের হয়ে যাবে, এইটাকে যখন আমি ব্যবহার করবো তখন হচ্ছে থ্রু। অর্থাৎ মনে করেন আপনি একটা জঙ্গলের এদিক থেকে ঢুকে জঙ্গলটা পার হয়ে বের হয়ে গেছে, সো আপনি বলছেন থ্রু দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের ভিতর দিয়ে আপনি চলে গিয়েছেন। ইনটু কথাটা আমি এবং আউট অফ, ইনটু এবং আউট অফ আসলে বিপরীত ধর্মী প্রিপোজিশন। ইনটু মানে বাহির থেকে এসে ভিতরে যখন আসবে তখন আমি ইনটু বলবো, আর বাহির থেকে ভিতর থেকে যখন বাইরে চলে যাবে তখন আমি আউট অফ বলবো। এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। এরপরে আমরা কিছু ভাইয়া, কিছু প্রিপোজিশন, হ্যাঁ বলেন। ভাইয়া, টেলিফোন বা ফোনের সাথে আহ কখনো ওভার ইউজ করতে দেখছি, কখনো বাই, কখনো অন। এটা কি একটু ক্লিয়ার করে দেবেন? আচ্ছা, Ang ko mo siya may dad. আহ, আহ, আমি একজন যিনি বললেন যে টেলিফোনের সাথে আমি কখনো এটা ব্যবহার করা দেখছি, আমি আপনাদেরকে এই রিলেটেড ডিসকাশনটাই এখানে করব, সামনে যে ডিসকাশনটা করা হবে
শুধুমাত্র টেলিফোন বা পোলের সাথে যে আপনি যে এতগুলো প্রিপোজিশন ব্যবহার করা হলো, শুধু এতটুক বললে এটার মিনিংটা ধরা যায় না। এটার এটার ভিতরের দিকে, মানে আমি বলছি যে পুরো সেন্টেন্সের ভিতরে যখন এই প্রিপোজিশন এবং নাউনটা ব্যবহার করা হবে, তখন আপনি সেটার একটা মিনিং পেতে পারেন। ওকে, তো আমি কিছু প্রিপোজিশন এখানে আলোচনা করি। প্রথমত হচ্ছে ডিউরিং। ডিউরিং কখন ব্যবহার করি আমরা? কোনো একটা সময় যখন চলমান, এই সময়ের মধ্যে এটা প্রকাশ করি, তখন আমরা ডিউরিংটা ব্যবহার করি। আমরা জানি এর আগে আমরা সিন্স এবং ফর শিখে আসছিলাম। সিন্স হচ্ছে আমি ব্যবহার করছি কখন, আমি কোনো একটা সময়, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম থেকে যখন আমি আসতে বলছি, তখন আমি সিন্স ব্যবহার করছি, সিন্স 1975। ফর ব্যবহার করছি কখন? একটা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, ফর 10 years। হাউএভার ডিউরিং যখন আমি বুঝাচ্ছি, তখন এই যে সময়টা, এই সময়ের ডিউরেশনটা প্রকাশ করা হচ্ছে। ডিউরিং আওয়ার ভ্যাকেশন, আমাদের ভ্যাকেশন চলার সময়, উই ভিজিটেড মেনি রিলেটিভস, সেভাবে আমরা ডিউরিং ব্যবহার করি। আপনাদের ভিতরে একটা কোয়েশ্চেন আসছে, টু এবং টুয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, প্রিপোজিশনে যদি আমি আলোচনা করতে যাই, এই আলোচনাটা গুলো আসলে অনেক দূর আগিয়ে যাবে। সো থ্রু এবং অ্যাক্রসের ভিতরে পার্থক্য কি, আমি মামুনকে বলবো যে এই ক্লাসটা আগে শেষ হোক, তারপরে আপনি টোফেল গ্রুপে কি এই পোস্ট গুলো একটু দিবেন, বিকজ এগুলা নিয়ে আপনার 5-6 ধরনের এক্সপ্লেনেশন করতে হবে। শুধু আমি একটা বলে দিলে ওইটাই যদি মাথায় রাখেন, তাহলে ভুল দিকে ডিরেক্টেড হবেন। সো আপনার জাস্ট শ্যালো ভাবে আমি একটু বলে দিই, যখন আমরা অ্যাক্রস কথাটা ব্যবহার করি, তখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গা প্রকাশ করছি, সেটাকে আমি অ্যাক্রস বলছি। যেমন আমি সমুদ্রের উপর দিয়ে যখন যাই, তখন আমি বলবো অ্যাক্রস দ্য ওশান, ঠিক আছে? অর্থাৎ সমুদ্রটাকে আমি টাচ করে নাই, কিন্তু সমুদ্রের এক দিক থেকে আরেক দিকে চলে যাচ্ছি। আর যখন আমি, আরেকটা ওয়ার্ড কি ছিল, থ্রু, সেটা আমি বললাম যে কোনো একটা কিছু ভিতর দিয়ে যাচ্ছি, তখন আমি ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, তখন আমি থ্রু বলবো। টু এবং টুয়ার্ডস এর মধ্যে পার্থক্যটা আরো ইন্টারেস্টিং। যখন আমি টু বলা হচ্ছে, টু হচ্ছে আমি কোনো একটা জায়গায় যাচ্ছি সেটা বুঝাই। আর টুয়ার্ডস যখন আমি বলছি, তখন আমার ডিরেকশন বুঝায়। যেমন আমি যদি বলি আই এম গোয়িং টু দ্য মস্ক, মানে আমি মসজিদে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মস্ক, মানে মসজিদটা যেই দিকে আমি সেই দিকে যাচ্ছি। অর্থাৎ আমি হয়তো মসজিদে নাও যেতে পারি, মসজিদের সামনে কোনো এক জায়গায় যাইতে পারি, কোন দিকে যাচ্ছে এটা ডিরেকশনটা বোঝাচ্ছে টুয়ার্ডস। যেমন আমি যদি বলি দিস ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, মানে ঢাকায় যাচ্ছে। আর যদি বলি গোয়িং টুয়ার্ডস ঢাকা, মানে ঢাকার দিকে যাচ্ছে, সে রংপুর থেকে রওনা দিয়ে ঢাকার দিকে যাচ্ছে, ঢাকা পর্যন্ত না গিয়েও থেমে যেতে পারে। এটা ছাড়াও আরো অনেক এক্সপ্লেনেশন আছে, আমি জাস্ট কমন গুলো বললাম। সো ফ্রমটা আপনারা জানেন, ফ্রম একটু আগে আমি বলেছি, ফ্রম এর ক্ষেত্রে হচ্ছে কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত, বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গা পর্যন্ত, সেটা বুঝাইতে আমরা ফ্রমটা ব্যবহার করি। ফ্রম আ টাইম টু আ টাইম, অথবা ফ্রম আ প্লেস টু আ প্লেস। আরেকটা, আচ্ছা, এই যে এই জিনিসগুলা কমন এক্সপ্রেশনস উইথ ফ্রম, এই টোফেল বই থেকে আপনারা এই জিনিসগুলো একটু দাগায় দাগায় পড়ার চেষ্টা করুন। ফ্রম টাইম টু টাইম, এটা একটা এক্সপ্রেশন ব্যবহার করা হয়। এই ফ্রম টাইম টু টাইম কথাটার মানে কি? মানে হচ্ছে অকেশনাল, হ্যাঁ, যেটা আমরা বাংলা বলি যে মাঝে মধ্যে। সো মাঝে মধ্যে ইংলিশ হচ্ছে ফ্রম টাইম টু টাইম। সো এটা একটা কমন এক্সপ্রেশন বা ইডিয়ম যেটাকে আমরা বলি। হ্যাঁ, আউট অফ, আউট অফ মানে আমরা জানি যে ইনটুর অপোজিট, কিন্তু সেই আউট অফ দিয়ে আমরা কত ধরনের সেন্টেন্স বা কত ধরনের মিনিং আমরা প্রকাশ করতে পারি। খেয়াল করেন,
আউট অফ টাউন যখন আমি বলছি এটার মানে হচ্ছে অ্যাওয়ে, মানে আউট অফ টাউন মানে এই শব্দটার মানেই হচ্ছে সে শহরের বাইরে, সে অন্য কোথাও গেছে। কোথায় গেছে সেটা আমি জানি না, কিন্তু অন্য কোথাও গেছে সেটা প্রকাশ করতে আমরা আউট অফ টাউন বলি। আউট অফ ডেট, এই ডেট মানে কি তারিখ থেকে বের হয়ে গেছে? আনসার ইজ নো। আউট অফ ডেট মানে হচ্ছে এক্সপায়ার, এক্সপায়ারি ডেট যেটা থাকে এক্সপায়ারি ডেটটা চলে গিয়েছে, সো আউট অফ ডেট। আর আরেকটা আউট অফ ডেট ব্যবহার করা হতে পারে, যেরকম মনে করেন এখন হচ্ছে 2021 চলতেছে, তো আপনি যদি 2001 সালে কেনা একটা ল্যাপটপের কথা বলেন, তো 2001 সালের ল্যাপটপটা এখনকার সময় কি আউট অফ ডেট, ওইটার র্যাম অনেক কম থাকবে, হার্ড ডিস্ক অনেক কম থাকবে, এখনকার সময়ে আপনি কোনো কাজই করতে পারবেন, সো এটা আউট অফ ডেট। এরকম আউট অফ ওয়ার্ক মানে হচ্ছে কাজ না থাকা, আউট অফ দ্য কোয়েশ্চেন কথা মানে হচ্ছে ইম্পসিবল, যেটা কখনোই হওয়া সম্ভব না। আউট অফ অর্ডার মানে হচ্ছে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা আউট অফ অর্ডার। সো এই যে আমি নিজে থেকে পড়ে যাচ্ছি, এটার কাজ হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলা বাসায় নিজে থেকে পড়তে হবে, এগুলো পড়ে দাগিয়ে দাগিয়ে রাখতে হবে, যতটুকু সম্ভব আপনার ব্রেনে রাখতে হবে, এবং চেষ্টা করবেন এই এক্সাম্পল গুলোর মাধ্যমে জিনিসগুলো মাথায় রাখতে। ওকে, উপরে ডায়াগ্রামের ভিতরে বাই কথাটা ছিল, বাই কথাটা আমি ব্যবহার করিনি, আপনাদের ভিতরে একজন প্রশ্ন করেছেন। সো এই যে দেখেন এখন বাই কথাটা কেন ব্যবহার করছি। This preposition generally means to go past a place, অর্থাৎ কোনো একটা জায়গা পার হয়ে যাওয়া যদি আমি বুঝাই তখন আমি বাই ব্যবহার করি, অথবা be situated near a place, কোনো একটা জায়গার কাছে বা পাশে অবস্থান করলে সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। সো উই ওয়াকড বাই দ্য লাইব্রেরি, কথাটার মানে কি, মানে হচ্ছে আমরা লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে এসছি, বাই দ্য লাইব্রেরি, গো পাস্ট এ প্লেস। আরেকটা হচ্ছে টু বি সিচুয়েটেড নিয়ার এ প্লেস, ইউর বুকস আর বাই দ্য উইন্ডো, মানে জানালার কাছে তোমার বইগুলো আছে, ইউর বুকস আর বাই দ্য উইন্ডো। সো জানলা যেটা আছে জানলার পাশে বইগুলো আছে, এই হচ্ছে বাই এর ব্যবহার। বাই দিয়ে আরো কিছু কমন ব্যবহার আছে, এটা প্রথমটা আপনারা জানেন, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। বাই এর সাথে যদি স্পেসিফিক টাইম বলি, বাই এর সাথে স্পেসিফিক টাইম বলি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তখন আমি সেখানে বিফোর বুঝাই। অর্থাৎ আমি যদি বলি বাই 6 o'clock, এই কথাটার মানে হচ্ছে 6 o'clock আগে, ম্যাক্সিমাম 6 o'clock পর্যন্ত আমি যাইতে পারি, এরপরে আর যাব। বাই 5 যদি আমি বলি, এটার মানে হচ্ছে 5টার আগে যে কোনো কিছু হতে পারে, কিন্তু 5টার পরে আর হবে না। এইখানে যারা এইটা পড়বেন বলে মনস্থির করেছেন তাদের জন্য আরেকটা জিনিস এখানে দিয়ে দিচ্ছি, ফুড ফর থট। যেমন দেখেন, বাই বাস, বাই প্লেন, বাই ট্রেন, বাই শিপ, বাই বাই কার, অথবা বাই বাইক হইতে পারে। অর্থাৎ আমি বাই দিয়ে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি, এটা দিয়ে আমি কি বুঝাই, ইন্ডিকেটস দ্য মোড অফ ট্রাভেল, অর্থাৎ আমি কিভাবে ট্রাভেল করেছি। কিন্তু এটার সাথে আমাদের আরো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সি অন 1b, অর্থাৎ এটা তো বাই, অন যেখানে পড়ানো হয়েছে সেখানে বি পয়েন্টটা দেখতে বলেছে। সো দেখি আমি, যখন আপনারা পড়বেন এই জিনিসটা মাথায় রেখে পড়তে হবে। 1 এর ক্ষেত্রে দেখেন এখানে আবার বলেছে অন a/b, অন দ্য বাস, অন দ্য প্লেন, অন দ্য ট্রেন, অন দ্য শিপ, অথবা অন দ্য বাইক। অর্থাৎ আবার এখানে বলেছে 1c, অর্থাৎ ওয়ান বাই এর 1c দেখে আপনি এখানে আসছেন এটার সাথে দেখার জন্য, দুইটার ভিতরে রিলেট করাইতে হবে। সো আমি যখন অন বাস বা অন প্লেন কথাটা বলবো, এটা দিয়ে আমি কি বুঝাবো, এটা দিয়ে আমি বুঝাবো আমার পজিশন, she is already on the plane, it's too late to see Jane, she is already on the plane। অর্থাৎ আমি তার পজিশন বুঝাচ্ছি যে সে কোথায়, প্লেনে আছে। আর ওইখানে যখন আমি বাই ব্যবহার করেছিলাম
তখন আমি এটা দিয়ে কিভাবে ট্রাভেলটা করছি সেটা প্রকাশ করছিলাম, মোড অফ ট্রাভেল। সো এই হচ্ছে বাই এর ব্যবহার। কমন এক্সপ্রেশন উইথ বাই, বাই দিয়ে আমরা আর কি ব্যবহার করতে পারি? সো এখানে দেওয়া আছে বাই দেন, এটার প্রত্যেকটার মিনিং দেওয়া আছে। বাই দা বাই মানে ইনসিডেন্টালি, বাই সরি বাই দা ওয়ে মানে হচ্ছে ইনসিডেন্টালি, বিটিডব্লিউ আমরা অনেক সময় সংক্ষেপে লিখি জিনিসটা। সো এইভাবে এই সকল জায়গায় ইডিয়ম হিসেবে আমরা বাই গুলো ব্যবহার করতে পারি। এখানে বাই দেন যখন আমি জিনিসটা প্রকাশ করছি, এটা দিয়ে আমি একটা স্পেসিফিক মিনিং দিচ্ছি। সো আপনারা যদি এক্সাম্পল গুলো দেখেন আশা করি বুঝতে পারবেন। এরপরে আমাদের আরো একটা জিনিস নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, সেটা হচ্ছে ইন। ইনের সাথে ভাইয়া বাই আর অনের, হ্যাঁ বলেন। সরি ফর ইন্টারপ্রেশন ভাইয়া, বাই আর অনের জায়গায় মানে উল্টাপাল্টা করলে কি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? মানে জিনিসটা তো একই দাঁড়ায়, মিনিংটা তো কোনো না কোনো ভাবে সঠিক সেন্স দেয়। এই কারণেই আপনাদেরকে পড়তে হবে। দেখেন, উই ট্রাভেল টু বোস্টন বাই ট্রেন, এইখানে আপনি যদি বলেন অন ট্রেন, উই ট্রাভেল টু বোস্টন অন ট্রেন, সো সেইখানে প্রপার মিনিংটা দিবে না। মোড অফ ট্রাভেল যদি আপনি প্রকাশ করতে চান, কোনো একটা জায়গায় আপনি কিভাবে গিয়েছেন সেটা অ্যান্সার করতে চান, তখন আপনি বাই ব্যবহার করবেন। আই গো টু স্কুল বাই বাস। এখন আপনার কথা হচ্ছে আমি যদি এখানে অন বাস দেই তাহলে ভুল হবে কিনা? অ্যান্সার ইজ নো, ভুল হবে না। ঠিক আছে, অ্যান্সার ইজ নো, ভুল হবে না। দুইটাই ব্যবহার করতে পারবেন, আই গো টু স্কুল অন বাস, কিন্তু প্রপার হবে হচ্ছে বাই বাস। প্রিপোজিশন নিয়ে আমার একটা রাইট আপ আছে, আমি আপনাদেরকে দেখাই। আপনি প্রিপোজিশন পড়ে শেষ করতে পারবেন না। সো দিস ইজ প্রিপোজিশন, ভ্যারিয়াস ইউসেজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশন গুলো আমরা কিভাবে ব্যবহার করি। সো প্লেস এবং পজিশন বোঝানোর জন্য আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি। টাইম বোঝানোর জন্য আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি। ডিরেকশন বা মুভমেন্ট প্রকাশ করার জন্য এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি। এজেন্সি বা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কিভাবে, এইভাবে যদি আমি প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি। সো প্রিপোজিশনের আসলে সোজা কথা, প্রিপোজিশন শিখে আপনি শেষ করতে পারবেন না। যতটুক পারবেন, যতটুক পারা যায় আপনি এগুলো পড়ে মিনিং গুলো মাথায় রাখতে পারলেই হবে। এরপরে যে প্রবলেমটা আমাদের হয় সেটা হচ্ছে ইন এবং অ্যাট নিয়ে। আচ্ছা, সো ইন এবং অ্যাট এর মধ্যে ডিফারেন্সটা কি? আমি ইন দিয়ে সবসময় কোনো একটা জায়গার বা কোনো একটা কি বলবো চারদিক থেকে আবদ্ধ জায়গার ভিতরের জিনিসটা বোঝাবো ইন, সেটার ভিতরে থাকা সেটাকে বোঝাবো ইন। যেমন আই লিভ ইন ঢাকা, তো ঢাকা একটা বড় জায়গা, আমি সেটার ভিতরে আছি। অথবা আই এম ইন দ্য রুম, আমি এখন রুমের ভিতরে আছি। সো কমন ইউসেজ অফ ইন কি বুঝায়? ইন আ রুম, বিল্ডিং, ড্রয়ার, ক্লোজেট, এটা দিয়ে আমি বুঝাই ইনসাইড, ভিতরে। আচ্ছা, ইন প্লাস মান্থ অর ইয়ার, এখানে আবার অন দিয়ে দেখতে বলেছে। কি দেখতে বলেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মান্থ এবং ইয়ার এই কথাটা যখন আমরা ব্যবহার করব তখন তার আগে আমরা ইন ব্যবহার করব, কিন্তু যদি ডেট ব্যবহার করি, ডেট, তখন আমরা অন ব্যবহার করব। অন 15 ফেব্রুয়ারি 2021, কোনো সমস্যা নেই। অন 15 ফেব্রুয়ারি 2021, অর্থাৎ ডেটের আগে আমরা অন দিব, কিন্তু মান্থ এবং ইয়ার এই দুটোর আগে আমরা ইন দিব। নাম্বার সি, এটা তো অনেকেই জানেন আপনারা, ইন টাইম, এখানে আপনাকে দেখতে বলেছে অন টাইমটা দেখতে।
ইন টাইম এবং অন টাইম দুটোর ভিতরে পার্থক্য কি কেউ বলবেন আপনাদের মধ্যে? তো অনেকেই জানার কথা। ইন টাইমটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, আর অন টাইমটা হচ্ছে একবার এক্সাক্ট টাইমটাই। এক্সাক্ট টাইম, রাইট। সো ট্রেন সবসময় অন টাইমে ছাড়ে, অর্থাৎ 5টার সময় ট্রেন, সে যদি 4টার সময় ছেড়ে দেয় তাহলে তো হবে না। সো ট্রেন অন টাইমে ছাড়বে 5টার সময়। আর আপনি লাইব্রেরি থেকে বই নিয়েছেন, সে বইটা ফেরত দিতে হবে আপনাকে লাইব্রেরি, সেটা আপনাকে ইন টাইমে ফেরত দিতে হবে। অর্থাৎ 3 তারিখে ফেরত দেওয়ার কথা, আপনি চাইলে 3 তারিখের আগেও ফেরত দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে নাম্বার ডি তে বলা হচ্ছে ইন দ্য স্ট্রিট। এইখানে আবার আপনাকে বলা হচ্ছে অনেকটা দেখতে, তার মানে এখানে অন দ্য স্ট্রিট বলেও একটা জিনিস আছে। সো অন দ্য স্ট্রিট আমরা কখন ব্যবহার করি, ইন দ্য স্ট্রিট কখন ব্যবহার করি? ইন দ্য স্ট্রিট যখন আমি বলতেছি যে রাস্তার উপরে, রাস্তার উপরে যখন আমি বোঝাচ্ছি যে চিলড্রেন্স ওয়ার ওয়ার্ন নট টু প্লে ইন দ্য স্ট্রিট, অর্থাৎ যেই রাস্তাটা আছে সেই রাস্তার মাঝখানে গিয়ে তারা যেন না খেলাধুলা করে। কিন্তু এই অন দ্য স্ট্রিটের জায়গায় যদি আমি ইন দ্য স্ট্রিট বুঝাই, এটা দিয়ে আবার কি বুঝায়? বুঝায় হচ্ছে রাস্তার পাশে। অর্থাৎ আমি যদি বলি জর্জ লিভ অন 16th এভিনিউ, হ্যাঁ 16th এভিনিউ, আমি যদি এই সেন্টেন্সটা বলি যে আমি চলে যাই আপনার অনে, অন আ স্ট্রিট, সিচুয়েশন অফ আ বিল্ডিং, অর্থাৎ আমি যদি বলি জর্জ লিভ অন 16th এভিনিউ, এটা দিয়ে আমি কি বুঝাবো? অর্থাৎ রাস্তার পাশে কোন একটা বিল্ডিং আছে, জর্জ সেই বিল্ডিংটাতে বসবাস করে। আবার আবার ইন্টারেস্টিংলি এই অন আ স্ট্রিট, ইন এ স্ট্রিট, এটার সাথে আরেকটা ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাট। আর অ্যাট এ স্ট্রিট যদি আমি দিই, তখন কখন ব্যবহার করা হবে? এখানে যখন আমি 16th এভিনিউ বলছি, এটা কিন্তু পুরো অ্যাড্রেস না, জাস্ট আমি স্ট্রিটের কথা বলছি। হাউএভার আমি যদি এখান থেকে অ্যাড্রেসের কথা প্রকাশ করতে চাই, তখন যদি আমি অ্যাটে যাই, অ্যাট প্লাস অ্যান অ্যাড্রেস, যদি একটা অ্যাড্রেস দেওয়া থাকে তখন তার আগে আবার অ্যাট ব্যবহার করা হয়। জর্জ লিভস অ্যাট 712 16th এভিনিউ। সো অ্যাড্রেস থাকলে আমি আবার এখানে অ্যাট ব্যবহার করব। সো আমি ছিলাম হচ্ছে ইনে। এই হচ্ছে ইন দ্য স্ট্রিট। সো দেখেন খেয়াল করে, ইন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট, অ্যাট দ্য স্ট্রিট, তিনটাই ব্যবহার করা যায়, কিন্তু তিনটা তিন ধরনের মিনিং থাকে। আবার নাম্বার ইতে কি বলছি? ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, অর্থাৎ মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই কয়টার আগে ইন ব্যবহার করা যায়, কিন্তু নাইটের ক্ষেত্রে ইন ব্যবহার করা যায় না। নাইটের ক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যাট নাইট। তো নাইটের ক্ষেত্রে থাকবে অ্যাট, আর মর্নিং, আফটারনুন, ইভিনিং এর ক্ষেত্রে থাকবে ইন। তো দেখেন এই জিনিসগুলো আসলে এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট, বা কোনো গ্রামেটিক্যাল পয়েন্ট থেকে আপনাদেরকে শেখানো ভেরি ডিফিকাল্ট। রাদার এগুলো যদি আপনারা গো থ্রু করেন, এখানে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলো যদি মনোযোগ দিয়ে পড়েন এবং উদাহরণগুলো দেখেন, তাহলে এই প্রিপজিশনের ব্যবহারগুলো যতটুকু সম্ভব আপনি অ্যাবজর্ভ করতে পারবেন। এই হচ্ছে আজকের ক্লাসে আমার যা আলোচনা করার। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই গেস আপনারা যদি এটা একটু পড়েন মনোযোগ সহকারে, তাহলেই আপনাদের মূলত কোয়েশ্চেন তৈরি হবে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দিস, জিজ্ঞেস করতে পারেন, অথবা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। বাট এইখানে যতটা না আমার শেখানো, তার থেকে আপনাদের আরো বেশি পড়ার প্রয়োজন আছে। তো আপনাদেরকে এই পুরো জিনিসটা পড়তে হবে, এখানে যেই উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো দেখতে হবে। কারো কি কোনো প্রশ্ন আছে?
প্রিপোজিশনের উপরে 77টা এক্সারসাইজ আছে, আপনারা এই এক্সারসাইজ গুলো করবেন। আমি এক্সারসাইজের এক্সপ্লেনেশন গুলো খুব তাড়াতাড়ি ভিডিও আকারে তৈরি করে ওয়েবসাইটে দিয়ে দিব, তাহলে আপনারা এইগুলোর অ্যান্সার গুলো বুঝতে পারবেন যে কোনটা কোনটা হতে পারে। নেক্সট ক্লাসে আমরা ভার্বাল ইডিয়ম গুলো দেখব এবং নেক্সট ক্লাসের মাধ্যমেই আমরা মোটামুটি শেষ করে ফেলবো। নেক্সট ক্লাসে হয়তো কয়েকটা এক্সারসাইজও করতে পারি, এই করে আমাদের কালকে ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করব। স্যার জি স্যার মানে রিডান্ডেন্সিতে একটু প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। স্যার মানে এক্সারসাইজ করার সময় মানে রিডান্ডেন্সি তো একই ওয়ার্ড থাকে, যেমন জয়েন টুগেদার, রিপেক্ট এগেইন। এখন ওখানে তো মানে এক্সারসাইজটা করছিলাম স্যার, ওখানে মানে নির্দিষ্টভাবে এগেইনই দিতে হবে বা রিপেক্টই দিতে হবে স্যার, ওটা বুঝিনি। আচ্ছা, এইটার কি ভিডিও বানানো হয়েছে এক্সারসাইজে? না স্যার, মানে এখানে আমি বইয়ে করছিলাম। আচ্ছা, কত নম্বর এক্সারসাইজ ছিল? এক্সারসাইজটা কত নম্বর? রিডান্ডেন্সি এক্সারসাইজটা কত নম্বরে আছে? 49 পেজ নাম্বার যদি বলতেন। স্যার 220। স্যার বলেন কত নম্বরের সমস্যা? এক্সারসাইজ 4 নম্বরে মানে এখানে রিটার্ন ব্যাক আছে। হ্যাঁ। এখন ওখানে মানে নির্দিষ্ট করে ব্যাক দিয়ে দিছে। এখন মানে আমি তো করছিলাম রিটার্ন দিয়ে, এখন রিটার্ন কি হবে নাকি হবে না এটা জানার জন্য। When the roads become too slippery, we decided to back to the. হ্যাঁ, দুটোই হবে, দুটোই হবে। শুধু রিটার্ন দিলে হবে? শুধু we decided to return to the cabin, দুটোই হবে। যেমন না স্যার, ওখানে এক্সারসাইজ মানে নির্দিষ্ট করে শুধু ব্যাকটাই দিছে, রিটার্ন আর দেয়নি। আবার আচ্ছা। অনেকগুলোতে মানে ব্যাক অর রিটার্ন ওরকমও আছে। আচ্ছা, সো এইখানে যখন আমি যদি রিডান্ডেন্সি বিষয়ে যাই, যেমন জয়েন টুগেদার যদি আমি বলি, সো জয়েন টুগেদার যখন আমি বলছি তখন আমি কিন্তু জয়েন কথাটা রাখতে হবে, টুগেদার কথাটা আমি উঠাই দিব। সো টুগেদার কথাটা রেখে জয়েনটাকে যদি উঠাই দিই তখন আমার জিনিসটা মিনিংটা ভুল হবে। ক্লিয়ার? কিন্তু যখন আপনি রিটার্ন এবং ব্যাক কথাটা ব্যবহার করছেন, ব্যাকও একটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, রিটার্নকেও ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা দুইটাই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। কিন্তু এই যে টুইন্স এর ক্ষেত্রে টুটা বাদ দিবে, টুইন্সটা রাখতে হবে। হ্যাঁ, এখানে টুইন্সটা বাদ দিলে হবে না। আমরা এটার এক্সারসাইজ গুলো দিয়ে দিব যখন এক্সপ্লেনেশন হয়তো এটা দেওয়া হয়েছে 49 যদি ভুল না করি। তো আপনি একটু ভিডিওটা চেক করবেন 49 দেওয়া হয়েছে কিনা, যদি আমি ভুল না করে থাকি এটা হয়তো দিয়ে দেওয়া হয়েছে। সো কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম স্যার।